সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব গতি অধ্যায়ের। এটাকে বাকহয়েনের অঙ্ক বলা যায়। আমরা প্রশ্নটা পড়ি। 80 কেজি বড় একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সমবেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বড় একটি বাঘ 1.5 ms ইনভার্স 2 সমতলে হরিণটিকে তাড়া করলো। এই উদ্দীপকে আমাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। কত সময় পর বাঘ ও হরিণের বেগ সমান হবে, এবং লাস্ট প্রশ্ন হচ্ছে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। তো ফিজিক্সের প্রশ্নের ক্ষেত্রে এটা হয়, আমাদের প্রশ্ন পর অনেক সময় ম্যাথটা অনেক কঠিন মনে হয়, বাট আমরা যদি একটা চিত্র এঁকে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো বিষয়টা বুঝতে অনেক বেশি সুবিধা হয় বা অনেক বেশি সহজ হয়। তো আমি একটা উদ্দীপক অনুসারে চিত্র আঁকতেছি। আশা করি চিত্র আঁকার পর বিষয়টা তোমাদের সবার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উদ্দীপক অনুসারে আমাদের একটা হরিণ দৌড়াচ্ছিল। আমি এই জায়গাতে যদি বলি, আমি ডি দ্বারা ডিয়ার মিন্স হরিণ বোঝাচ্ছি। হরিণ 72 কিলোমিটার/আওয়ার সমবেগে চলতেছিল। 72 কিলোমিটার/আওয়ার, আমরা কিন্তু কিলোমিটার/আওয়ারে ম্যাথ করি না, আমরা ম্যাথ করি মিটার/সেকেন্ডে। তাহলে 72 কে যদি আমরা 3.6 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। 72 ডিভাইড বাই 3.6 20 মিটার/সেকেন্ড। তাহলে যে কোনো সময় যদি কিলোমিটার/আওয়ার কোনো মান থাকে তোমরা 3.6 দিয়ে সেটাকে ডিভাইড করবা, তাহলে সেটা চলে যাবে মিটার/সেকেন্ডে। 20 মিটার/সেকেন্ড। তার ঠিক 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে আছে একটা বাঘ। আমরা টাইগার টি দিলাম। বাঘ কিন্তু ত্বরণে দৌড়াচ্ছিল, তাহলে বাঘের ত্বরণ হচ্ছে 1.5 ms ইনভার্স 2। বাঘ আর হরিণের মধ্যে ডিস্টেন্স ছিল 75 মিটার। উদ্দীপকে আমাদেরকে এইসব দ্বারা দেওয়া ছিল, যেখানে বলা হচ্ছিল হরিণ 20 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে, আর তার ঠিক 75 মিটার পেছন থেকে 1.5 ms ইনভার্স 2 ত্বরণে একটা বাঘ হরিণকে তাড়া করছে। বাঘের ভর দেওয়া ছিল 200 কেজি, হরিণের ভর দেওয়া ছিল 80 কেজি। দেখো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, বলা হচ্ছে কত সময় পর বাঘ ও হরিণের বেগ সমান হবে। একটু ভালো করে তুমি চিত্রের দিকে তাকাও তো। এখানে কিন্তু দুইজনের বেগ দেওয়া নাই, অনলি একজনের বেগ দেওয়া আছে, এবং সেটা হচ্ছে হরিণের, যেটা কিনা 20 মিটার/সেকেন্ড সমবেগ। বাঘের ক্ষেত্রে কিন্তু কোনো বেগ বলে দেওয়া হয়নি, তার একটা ত্বরণ বলে দেওয়া হয়েছে। যেহেতু ত্বরণ বলে দেওয়া হয়েছে তার মানে তার বেগটা আস্তে আস্তে বাড়বে। দেখো আমাদেরকে চাওয়া হয়েছে কত সময় পর গিয়ে উভয়ের বেগ সমান হবে। উভয়ের বেগ সমান হতে গিয়ে হরিণের বেগের কিন্তু কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। যেহেতু হরিণের বেগটা সমবেগ, তাই সে কিন্তু 20 হতে কোনোভাবে তার অবস্থান পরিবর্তন করবে না। তার বেগ সে অলওয়েজ 20 রাখবে, কমবেও না বাড়বেও না। তাহলে দুইজনের বেগ সমান করতে গেলে স্যাক্রিফাইস করতে হবে কিন্তু ঘুরে ফিরে বাঘকে। কারণ বাঘের যেহেতু ত্বরণ দেওয়া আছে, বাঘের বেগটা আস্তে আস্তে বাড়তে পারে। সে যেহেতু গাছের আড়ালে লুকিয়েছিল তখন তার আদি বেগটা 0। সে আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় 20 হতে পারে, কিন্তু 20 কিন্তু কমে কমে ওর কাছে আসবে না, ঠিক আছে। যেহেতু ওটা সমবেগ, তাই ওর বেগের কোনো পরিবর্তন হবে না। বাট যেহেতু বাঘের ত্বরণ দেওয়া আছে, বাঘের বেগটা বাড়তে বাড়তে একসময় তার মতো হতে পারে। তাহলে চলো আমরা দেখি কত সময় পর গিয়ে বাঘ ও হরিণের বেগ সমান হচ্ছে। আমি যদি ত্বরণের ফর্মুলা লিখি a = b - u / t, তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই লিখতে পারি t যদি এই জায়গায় চলে আসে b - u / a, যেহেতু আমাদের সময় বের করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করো তো, শেষ বেগ আমরা চাচ্ছি কার মতো হতে। যেহেতু 20 চেঞ্জ হবে না, তাহলে বাঘকে অবশ্যই 20 হইতে হবে যদি উভয়ের বেগকে সমান করতে চাই। তাহলে বাঘের শেষের বেগটা হইতে হচ্ছে হরিণের মতো, মানে বাঘের শেষ বেগ হচ্ছে 20। বাঘ একসময় স্থির ছিল, যেহেতু গাছের আড়ালে লুকিয়ে ছিল, তাহলে তার আদি বেগ হচ্ছে 0, এবং বাঘের ত্বরণ হচ্ছে 1.5। দেখো এখানে সবগুলো মান কিন্তু বাঘের বসিয়েছি। যেহেতু হরিণের বেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তনটা বাঘেরই হবে। বাঘের শেষ বেগ হবে হরিণের মতো, তাই 20। বাঘের আদি বেগ ছিল 0, বাঘের ত্বরণ হচ্ছে 1.5। তাহলে আমরা দেখি 20 ডিভাইড বাই 1.5, which is 13.33 সেকেন্ড। 13.33 সেকেন্ড পর বাঘ ও হরিণ উভয়ের বেগ সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। খাতায় তুলে নাও সবাই। পরবর্তী প্রশ্নের দিকে তাকাই আমরা।
বলা হচ্ছে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কি? আচ্ছা, আমরা কিন্তু সবসময় পজিটিভ থিঙ্কার, আমরা ধরে নিব বাঘ হরিণকে ধরতে পারবে। তাই আমরা আগে থেকে একটা পয়েন্ট কনসিডার করি এখানে, যেটাকে আমি ধরে নিচ্ছি এই পজিশনে আসার পর বাঘ হরিণকে ধরে ফেলবে। ওদের মিটিং পয়েন্ট বলতে পারো, যে এখানে দুইজনের মধ্যে দেখা হচ্ছে, ঠিক আছে। এবং এই জায়গায় এসে বাঘ হরিণকে ধরে ফেলবে, এরকম আমরা আগে থেকে ধরে নিচ্ছি। তোমরা পরীক্ষা যখন লিখবা আগে থেকে লিখবা ধরি কি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। এখন দেখো যে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমাদের বাঘের জন্য একটা ইকুয়েশন রেডি করতে হবে এবং আমাদের হরিণের জন্য একটা ইকুয়েশন রেডি করতে হবে। তাহলে কিভাবে করা যায় দেখো, আমি এই পাশে লিখি। ধরো আমি বাঘের ক্ষেত্রে যদি আমি লিখি, তাহলে দেখো বাঘ কিন্তু ত্বরণে এগোচ্ছিল, ঠিক আছে। তাই বাঘের জন্য যদি আমি সূত্র লিখতে চাই, আমার লিখতে হবে s1 equal ut plus half at square। বাঘ এক সময় স্থির ছিল, তাই আদিবেগ 0, 0 সাথে t গুণ করলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আমার থাকে হাফ, বাঘের ত্বরণ ছিল 1.5। কত সময় পর বাঘ হরিণকে ধরবো আমি সেটা জানি না, আমি t সময় ধরে নিয়েছি। তাহলে 1.5 যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আসবে 0.75 t স্কয়ার। দেখো আমি একটা সমীকরণ পেয়ে গিয়েছি, এটা ছিল বাঘের জন্য। এখন আমাকে হরিণের জন্য একটা সমীকরণ বের করতে হবে। দেখো হরিণ কিন্তু সমবেগে যায়, তাই আমরা লিখতেই পারি s2 equal vt। সমবেগের সূত্র s equal vt। আমরা যখন সূত্র প্রথম ক্লাসের সূত্র পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়। দেখো আমি ওই দিনই বলেছিলাম যে আনুভূমিকের সাথে যখন কোনো কিছুর অবস্থান পরিবর্তন হয় তখন কিন্তু আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। দেখো বাঘ হরিণকে দৌড়াচ্ছে, এটা কিন্তু উপর থেকে পড়তেছে না বা নিচ থেকে উপরে যাচ্ছে না, তার অবস্থানটা আনুভূমিকের সাথে বা ভূমির সাথে পরিবর্তন হচ্ছে, তাই আমরা এই সূত্রগুলো ব্যবহার করছি। তাহলে এখানে ব্যাক দেওয়া ছিল 20 আর টি আমরা জানি না, টি বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু দুটো সমীকরণ হয়ে গিয়েছে, যেখানে বাঘের জন্য আমরা পাচ্ছি 0.75 টি স্কয়ার আর হরিণের ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম 20 টি। আমি যেহেতু এই জিনিসটাকে মুছে দিব, আমি মানটা কোন জায়গাতে লিখে রাখি। বাঘের ইকুয়েশনটা আমি লিখে রাখতে পারি এই পাশে, যে s1 পেয়েছিলাম 0.75 টি স্কয়ার, আর আমরা হরিণের ক্ষেত্রে পাচ্ছিলাম s2 ইকুয়াল, এই পাশে লিখি 20 টি। তোমরা খাতায় লিখে নিবে, তাহলে আমি এটা মুছে দিলেও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর আমি লিখে নিলাম। এটা কি তোমাদের দেখা যাচ্ছে? আমি একটু দেখে আসি। তাহলে এখন দেখো আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, যেহেতু আমাদের দুটো ইকুয়েশন পাওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের এই চিত্রে একটু খেয়াল করো তো, আমরা বলতে পারি যেহেতু এটা ওদের মিটিং পয়েন্ট, তার মানে এই জায়গা থেকে হরিণকে কিন্তু এই জায়গাতে আসতে হয়েছে, তাই না? আবার সেম ভাবে যদি হরিণকে ধরতে হয় তাহলে বাঘকেও কিন্তু এই দূরত্বটা অতিক্রম করতে হবে। হ্যাঁ, দুইজনকে একই জায়গায় না গেলে তো বাঘ হরিণকে ধরতে পারছে না। আমরা আগে বলে নিয়েছি বাঘ হরিণকে টি সময় পর ধরবে। তাহলে দেখো এই যে বাঘ, এখানে বাঘ গেল এই দূরত্বটা, বাঘের দূরত্বের নাম দিয়েছিলাম আমরা s1, মানে এই দূরত্বটা উপরের দূরত্ব s1। আবার হরিণ তো সেম মিটিং পয়েন্টে গেছে, এটা হচ্ছে আমাদের s2। এখন আমাদের এর পরের স্টেপ হচ্ছে আমরা লিখব শর্ত মতে লেখার সময় আমরা দুইজনের ডিসটেন্সটাকে ইকুয়াল হিসেবে লিখবো। এখন তুমি দেখো আমি যে ইকুয়াল হিসেবে লিখবো, দুইজনের ডিসটেন্স কিন্তু চিত্রের দিকে তাকালেই বোঝা যায় দুইজনের ডিসটেন্স কিন্তু ইকুয়াল না। দেখো বাঘ একটা বিশাল পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে s1, যেটা আমি এইভাবে দেখিয়েছি দাগ দিয়ে, সে একটা অনেক বড় দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু হরিণ দূরত্ব অতিক্রম করেছে মাত্র অল্প। তাহলে আমি দুইজনকে যদি ইকুয়াল করতে চাই তাহলে আমার অবশ্যই কি করতে হবে, দেখো হরিণের থেকে কিন্তু বাঘ 75 মিটার পেছনে ছিল। যদি হরিণ, যেহেতু হরিণের দূরত্ব ছোট, তাই হরিণের সাথে মানে s2 এর সাথে যদি আমি 75 কে যোগ করে দিই তাহলে কিন্তু দুজনের দুটোই ইকুয়াল হয়ে যায়। তাহলে দেখো আমি কি করতে পারি, আমি লিখছি s1 equal 2 plus 75। এই জায়গাটাতে অনেকের কিন্তু অসুবিধা হয় যে কোথায় ওরা 75টা যোগ করবে, এটা নিয়ে অনেক সমস্যা হয়। তুমি আবার দেখো চিত্রের দিকে, s1 ছিল একটা বিশাল দূরত্ব,
তার তুলনায় S2 ছিল খুবই অল্প দূরত্ব। তো আমি যাতে দূরত্বটাকে সমান করব, যদি সমানই করতে হয় তাহলে যেটা ছোট আছে মানে S2 তার সাথে কিন্তু 75 যোগ করে দিতে হবে, তাহলে কিন্তু দুজনের ডিসটেন্স কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমি সেটাই করেছি, S2 ছোট ছিল তাই তার সাথে আমি 75 যোগ করেছি। এবার আমরা যা মান পেয়েছিলাম বসিয়ে দিই। S1 পেয়েছিলাম 0.75 t স্কয়ার, S2 পেয়েছিলাম 20t প্লাস 75, যদি আমরা একই পাশে নিয়ে আসি 0.75 t স্কয়ার মাইনাস 20t মাইনাস 75 ইকুয়াল 0। আশা করবো তোমরা দ্বিঘাত সমীকরণের সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেটা ম্যাথেই শিখেছো। যেহেতু এখানে আমাদের মিডল টার্ম করা যাবে না, তাই আমরা এটাকে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করব। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি ফর্মুলাটা দেখিয়ে দিই। যেহেতু আমাদের চিত্রের আর কোনো কাজ নেই, আমি চিত্রটা মুছে দিচ্ছি। চিত্র মোছার পর আমি করে দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তুমি দেখতেই পাচ্ছ যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এখানে x এর দুইটা মান পাওয়া যাবে। তাহলে এরকম একটা দ্বিঘাত সমীকরণ থেকে x কিভাবে বের করতে হয়, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। দেখো প্লাস মাইনাস থাকার রিজন হচ্ছে একবার আমি প্লাস ধরে x এর মান বের করব, আর একবার মাইনাস ধরে x এর মান বের করব, মানে দুইটা মান পাবো। তাহলে মাইনাসটা ছিল সূত্রের b মানে কি x এর সহগ, সেম ভাবে b মানে x এর সহগ স্কয়ার করছি মাইনাস 4ac, a মানে হচ্ছে x স্কয়ার এর সহগ, c মানে হচ্ছে এখানে যে ধ্রুবক মানটা থাকে ওইটা, আর নিচে 2a, a মানে হচ্ছে আমাদের x স্কয়ার এর সহগ। তাহলে দেখো এটা ছিল একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয় তার প্রক্রিয়া। কিন্তু আমরা যে ম্যাথ করছি এখানে তো x না, এখানে আছে t। তো আমরা একই প্রসিডিউরে কিন্তু t ও বের করতে পারি। কিভাবে বের করবো দেখো, আমি যদি লিখি t ইকুয়াল, তাহলে আমাকে প্রথমে সূত্রের মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম। এরপর আমাকে দিতে হবে b, তাই না? b মানে ছিল কি x এর সহগ, যেটা কিনা এখানে t এর সহগ। t এর সহগ আমি দেখতে পাচ্ছি -20, তাহলে আমি লিখে দিলাম -20 প্লাস মাইনাস দুইটা দিয়ে আলাদা আলাদা ম্যাথ করতে হয়, আমি প্রথমে প্লাস দিয়ে করছি। রুট ওভার বি স্কয়ার মানে t এর সহগটাকে স্কয়ার করব, -20 স্কয়ার মাইনাস সূত্রে মাইনাস দিলাম 4ac। দেখো 4 এই হিসেবে আমাদের আছে 0.75, c এর মানটা আমি নিচে লিখছি, c হিসেবে আমাদের আছে -75 ডিভাইডেড বাই 2a, ছিল 0.75। আমি সত্যটাকে একটু আলাদা বক্স করে রাখি যাতে করে তোমরা ভুল না করো। তাহলে দেখো বেশি নিচু হয়ে গেছে। আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো মাইনাস আর মাইনাস কিন্তু +20 হয়ে যাবে, মাইনাস কে স্কয়ার করলে এটাও কিন্তু কি হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা লাইন ক্যালকুলেশন করি, এটা হবে 20 মাইনাস মাইনাসে +20 দেন প্লাস রুট ওভার মাইনাস কে স্কয়ার করলে প্লাস, তাহলে 20 স্কয়ার মানে 400, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস 4 ইনটু 75 ইনটু 0.75, 4 ইনটু 0.75 ইনটু 75 225 ডিভাইডেড বাই 2 ইনটু 0.75 মানে 1.5। তাহলে 400 আর 225 মানে 625, 625 কে রুট করলে হবে তোমার 25, 25 প্লাস 20 মানে 45, 45 ডিভাইড বাই 1.5, 45 ডিভাইড বাই 1.5 হুইচ ইজ 30 সেকেন্ড। দেখো আমাদের একটা ভ্যালু পেয়েছি t এর 30 সেকেন্ড। তাহলে যেহেতু ভ্যালুটা পজিটিভ, t এর মান যেহেতু ধনাত্মক এসেছে, তার মানে এটা একটা বাস্তব মান। আমরা বলতেই পারি 30 সেকেন্ড পরে গিয়ে বাঘ হরিণকে ধরতে পারবে। ঠিক আছে, এখন তুমি এই জায়গাতে আরেকবার যখন মাইনাস দিয়ে করবা, দেখো এখানে প্লাস মাইনাস ছিল, তুমি তো একবার প্লাস দিয়ে করেছো, আরেকবার যখন এই মাইনাস দিয়ে করবা তখন দেখো আনসারটা কত আসে। তখন এই জায়গাতে 25 পাচ্ছিলাম, তাহলে 20 মাইনাস 25 মানে -5 ডিভাইড বাই 1.5। তখন